নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অথবা অ্যাটমিক রিয়েক্টর, অথবা অ্যাটমিক রিয়েক্টর। অ্যাটমিক রিয়েক্টর, পারমাণবিক চুল্লি। আমরা যে পারমাণবিক চুল্লি তার ওয়ার্কিং প্রিন্সিপাল অথবা তার যে ওয়ার্কিং প্রোগ্রেস কনসেপ্ট সেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ফার্স্ট এর আগে আমাদের জানতে হবে কি না, যখনই কোনো পরমাণুর নিউক্লিয়াস, যখনই পরমাণুর কেন্দ্রক যখনই ভারী হয়ে যায় তখনই তাদের মধ্যে কি নিউক্লিয় সংযোজন বিয়োজন ঘটতে থাকে, চেন রিয়াকশান তৈরি হয়। কীরকম? নিউক্লিয়ার ফিশন দু টাইপের হয়, নিউক্লিয়ার ফিউশন আর একটা কি ফিশন। একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, আর একটা হচ্ছে কি না নিউক্লিয়ার বিয়োজন, বিভাজন। বিয়োজন। তো নিউক্লিয় সংযোজন এবং বিয়োজন দুটো আমাদের অ্যাকচুয়ালি থাকছে কি দুই ধরনের, একটা সংযোজন নিউক্লিয় আর একটা নিউক্লিয় বিয়োজন। তো নিউক্লিয় সংযোজন আমাদের যখন এটা কি হয় না কন্ট্রোল আবার আনকন্ট্রোল, কন্ট্রোলও হয় অথবা আনকন্ট্রোল হয়। নিউক্লিয় সংযোজন কন্ট্রোলও হয় অথবা আনকন্ট্রোলও হয়। এর মধ্যে কি চলে না চেন রিয়াকশন, চেন রিয়াকশন, চেন রিয়াকশান। এর মধ্যে চলে কি না চেন রিয়াকশান, শৃঙ্খলা একটা রিয়াকশান পরস্পর চলে যাচ্ছে, চেন রিয়াকশান। এখানে পরমাণুর কেন্দ্র ভেঙে আবার দুটো রিয়াকশান তৈরি হয়ে যাচ্ছে। এরকমভাবে আমাদের কি চেন রিয়াকশান আমাদের চলতে থাকছে। এরকমভাবে আমাদের চেন রিয়াকশান চলতে থাকছে। এটা তো আমাদের কি হয় না চেন রিয়াকশান। ফিশনও আমাদের কি চেন রিয়াকশান, শৃঙ্খলা আমাদের চলে যাচ্ছে। এখানেও কি চেন রিয়াকশান চলছে। নিউক্লিয়ার ফিশন বিয়োজন কি হচ্ছে, এটাও আমাদের কন্ট্রোল করা যায় অথবা আনকন্ট্রোল। এখানে দেখো মেনলি এখানে নিউক্লিয় সংযোজন ফিশনের মধ্যে কোথায় আমাদের সূর্যে কি ঘটে না নিউক্লিয় সংযোজন, সূর্যে কি ঘটে না নিউক্লিয় সংযোজন। এখানে যদি নিউক্লিয় সংযোজনকে যদি আমাদের কন্ট্রোল করা হয়, কন্ট্রোল করলে কি তৈরি হবে না এনার্জি, এনার্জি। নিউক্লিয় সংযোজন কন্ট্রোল করলে কি হবে না এনার্জি। এটা কন্ট্রোল কি করা যায়? হ্যাঁ করা যায়। এখনো পর্যন্ত করেছে কে না চায়না, ফ্রান্স, এরা করেছে। চায়না এবং ফ্রান্স নিউক্লিয় ফিউশনকে কন্ট্রোল করেছে, মানে চেন রিয়াকশান যে নিউক্লিয়ার ফিউশন ঘটছে, নিউক্লিয় সংযোজনকে কন্ট্রোল করেছে কে না চায়না, ফ্রান্স। কিছুদিন পর আমাদের ইন্ডিয়াও করে নেবে। এরপর কি যদি এটা আমাদের আনকন্ট্রোল হয়ে যায়, যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, কন্ট্রোলের বাইরে চলে গেলে কি হবে না প্রচুর ডেঞ্জার। এটা প্রচুর কি আমাদের ডেঞ্জার। এটা হচ্ছে আমাদের কি তৈরি হবে না হাইড্রোজেন বোম, হাইড্রোজেন বোম, হাইড্রোজেন বোম, হাইড্রোজেন বোম তৈরি হবে।
নিউক্লিয়ার ফিউশনকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, যদি আনকন্ট্রোল হয়ে যায়, সেটা হয়ে যাবে কি হাইড্রোজেন বোম। কি হাইড্রোজেন বোম শক্তিশালী না প্রচুর রিয়াক্টিভ, মানে খতরনাক প্রচুর? মেন হচ্ছে কি হাইড্রোজেন বোম প্রচুর শক্তিশালী বোম, প্রচুর শক্তিশালী। হাইড্রোজেন বোম হচ্ছে কি প্রচুর শক্তিশালী বোম, মানে যেখানে ব্লাস্ট করবে সেই জায়গাটা প্রচুর একবারে উড়িয়ে দেবে। কিন্তু এর যে আমাদের রিয়াক্টিভ আলফা গামা রে এগুলো এখান থেকে নির্গত হয় না। এখান থেকে যে আমাদের যে রেডিয়েটিভ যেগুলো রেগুলো আমাদের আসছে, যেটা আমাদের প্রচুর ক্ষতিকর, যেটা সমাজের ক্ষেত্রে ক্ষতিকর, সেটা হয় না এক্ষেত্রে। কিন্তু এখানে যদি কন্ট্রোল হয়, এখানেও কি আমাদের এনার্জি তৈরি হবে, এনার্জি। যদি কন্ট্রোল করা যায় কি তৈরি হবে না এনার্জি। আর যদি আনকন্ট্রোল হয় তাহলে কি হবে অ্যাটম বোম, অ্যাটম বোম। যদি নিউক্লিয়ার ফিশনকে আমাদের আনকন্ট্রোল হয়ে যায়, নিউক্লিয়ার ফিশন যদি আমাদের আনকন্ট্রোল হয়ে যায় কি হবে না অ্যাটম বোম। তো এই অ্যাটম বোম আর যদি কন্ট্রোল করা হয় তাহলে আমাদের কি হবে না আমাদের এনার্জি তৈরি হবে, বিদ্যুৎ তৈরি হবে, পাওয়ার প্ল্যান্টে কারেন্ট জেনারেট করা হবে। তো এই এনার্জিকে কাজে লাগিয়ে আমাদের করছি কি না বিদ্যুৎ জেনারেট করছি, এটাই হবে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এখানে একবার হয়েছিল কি না ইউক্রেনের চেরনোবেলে 1986 খ্রিস্টাব্দে এখানে এটাকে যে নিউক্লিয়ার রিয়েক্টর ছিল, নিউক্লিয়ার রিয়েক্টর ব্লাস্ট করে গিয়েছিল। ব্লাস্ট করে যাওয়ার পর সেখানে যে আমাদের রেগুলো বেরিয়েছিল, রের দ্বারা ওখানটাকে নেমাতে যে গিয়েছিল না, ওই যে পরমাণু ব্রোম যে জায়গাটা পড়েছিল ওপর থেকে ওটা কন্ট্রোল করার জন্য, তো হেলিকপ্টারে যারা এসেছিল, হেলিকপ্টারের পাইলট, তারা সেখানেই মানে মারা গিয়েছিল ওই গামা রে রেডিয়েশনে। ওই রেডিয়েশনটাতে মারা যায়, কেন রেডিয়েশন আমরা খালি চোখে দেখতে পাই না, তো এই রেডিয়েশনের দ্বারা প্রচুর বিপজ্জনক, প্রচুর ভয়ঙ্কর। এই জন্যই কি অ্যাটম বোম আমাদের কি নিষিদ্ধ। অ্যাটম বোম যে দেশের আছে সেই দেশেরকে প্রচুর শক্তিশালী এবং ক্ষমতাশালী দেশ বলে মানা হয়। সেই দেশের উপর সহজে অন্য দেশ মানে আক্রমণ করতে ভয় পায়। তো অ্যাটম বোম শক্তিশালী। আমাদের এপিজে আব্দুল কালাম ভারতবর্ষে আমাদের অ্যাটম বোম তৈরি করেছিল, আমাদের ভারতকে অ্যাটম বোম যে তৈরি করে দিয়েছিল এপিজে আব্দুল কালাম, তখনকার প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী। তো এই অ্যাটম বোম আমাদের কি হয়, অ্যাটম বোমের মধ্যে ফার্স্ট আমাদের শক ওয়েভ, শক ওয়েভ কী জিনিস না অ্যাটম বোম যে জায়গাটা ব্লাস্ট করবে, যে জায়গাতে অ্যাটম বোম পড়বে সেই জায়গাটায় কি সঙ্গে সঙ্গে সেই জায়গাটা তো 10 থেকে 20 কিলোমিটার ধ্বংস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই জায়গাটা 10 থেকে 20 কিলোমিটার ধ্বংস হয়ে যাবে। এবং 300 ডিগ্রির উপর টেম্পারেচার, 300 ডিগ্রি সেলসিয়াসের উপর টেম্পারেচার আমাদের, 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের সেখানে জেনারেট হবে, সেখানে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে 300 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াসের জল আমাদের ফুটে বাষ্পে পরিণত হয়। যদি 300 ডিগ্রি সেই জায়গায় হয় তাহলে কতটা ভয়ঙ্কর। আর কি কি রে সেখানে, এক্স রে, গামা রে, এক্স রে, গামা রে। এক্স রে আমাদের ম্যাক্সিমাম কত রন্টজেন না 20 রন্টজেন, 20 রন্টজেন। এক্স রে আমাদের 20 রন্টজেন আমরা সহ্য করতে পারি। কিন্তু যখন অ্যাটম বোম যখন ব্লাস্ট করে তখন এক্স রের আমাদের যেটা থাকে কত প্রায় 250 রন্টজেনের কাছাকাছি, 250 রন্টজেনের কাছাকাছি, 250 রন্টজেন তার কাছাকাছি, তার থেকে বেশি অথবা কম, মানে ওর কাছাকাছি থাকবে এক্স রে। আর গামা রে তো প্রচুর মানে ভয়ঙ্কর। এই গামা রে খালি চোখে দেখতে পাবে না, যেখানে যাবে সেখানে মানে অটোমেটিক গামা রে যেখানে যাবে এখানে মাংস হাড় সমস্ত কিছু গলিয়ে দেবে, ও সমস্ত কিছু ভেদ করে চলে যাবে গামা রে। আর শক ওয়েভ বলতে কি আমাদের বায়ুর নর্মাল গতি কি 332 মিটার পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড। তো শক ওয়েভ বলতে আমরা কি বুঝছি না যদি এই 332 মিটার পার সেকেন্ড আমাদের বায়ু ম্যাক্সিমাম চলতে পারে,
তো এটার উপরে যদি আমরা অ্যাটম বোম যদি ব্লাস্ট করি, সেই জায়গায় বায়ুকে যদি তার গতির থেকে আরও বেশি গতিতে ধাক্কা দেওয়া হয়, তাহলে সেটা কি হয়ে যাবে না শক ওয়েভ তৈরি হবে। আর এই শক ওয়েভের ফলে কি প্রায় 50 কিলোমিটারের মধ্যে যে বিল্ডিং টিল্ডিং সমস্ত কিছু থাকবে সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। এবং আস্তে আস্তে সেই রিয়াকশান করে করে যে গামা রে আমাদের দিনের দিন 1 সপ্তাহ পর প্রায় 100 কিলোমিটার পর্যন্ত চলে যাবে এবং যাওয়ার পর সেই জায়গাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেবে, সম্পূর্ণ সেই জায়গাগুলোকে পুরো ধ্বংস করে দেবে। গামা রে এমন একটা রে যা মানুষের শরীরে প্রবেশ করলে মাংস হাড় টাড় এগুলো তো আমাদের তো গলিয়ে তো দেবেই, পরন্তু আমাদের যে জিন ডিএনএ যে জেনেটিক কোড থাকে এই জেনেটিক কোডের পরিবর্তন করে দিতে পারবে, একে ধ্বংস করে দিতে পারবে। আগত যে প্রজন্ম থাকবে সেই প্রজন্ম কি পঙ্গু অথবা কারো হাত নেই কারো পা নেই এভাবে সেই এলাকায় জন্মগ্রহণ করবে, কারণ তাদের যে জেনেটিক কোড জিনগত, আমাদের যেমন হাত তৈরি করার যে জিনগত জেনেটিক কোড আছে সেই জেনেটিক কোডটাকে ধ্বংস করে দেবে। কান তৈরি করার জন্য কান নেই কারো পা নেই, কারো মাথা নেই, এইভাবে মানে এতটাই খতরনাক, এতটাই ভয়ঙ্কর। এজন্য আমাদের ওয়ার্ল্ডের যে পরমাণু বোম তৈরি করার যে একটা পরমাণু বোম কোন দেশ কতগুলো তৈরি করবে তার একটা নিষিদ্ধ সংস্থা তৈরি করা আছে, যে পরমাণু বোমের সংখ্যা বাড়ানো যাবে না, সেটাকে সবাই মানে সমস্ত কিছু তারা রাখবে। যেটা সেই অস্ট্রিয়া বলে একটা দেশ আছে ইউরোপে, তো অস্ট্রিয়াতে পরমাণু বোমের যে জাজ কেন্দ্র সেখানে অবস্থিত অস্ট্রিয়াতে, সেখান থেকে কি জানা হয় যে পরমাণু বোম নিষিদ্ধ। আমাদের বিশ্বে পরমাণু কোনো দেশের উপর পরমাণু বোম ফেলা নিষিদ্ধ করা আছে। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পরমাণু বোম ফেলা হয়েছিল তাতে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, যে সমাজের ক্ষতি হয়েছে, যে পরিবেশের ক্ষতি হয়েছে, সেটা যাতে দ্বিতীয়বার না হয় সেজন্য পরমাণু বোম ফেলা নিষিদ্ধ করা আছে সমগ্র বিশ্বে। এটা আমাদের বিশ্বের পক্ষে উপকার এবং বিশ্বের পক্ষেও ভালো। যদি এটা পরমাণু বোম কোনো জায়গায় যদি অ্যাটাক হয় তো পরমাণু বোম যত বিস্ফোরণ হবে তত ভয়ঙ্কর, পৃথিবীর অস্তিত্ব শেষ হয়ে যাবে। হ্যাঁ, পরমাণু বোমের যে এই গামারের রেডিয়েশন ক্ষতি করতে পারে না কে না আরশোলাকে, আরশোলা বেঁচে থাকবে। আরশোলার বাইরের যে খোল সেই খোলটা তৈরি কাইটিনের তৈরি, সেই কারণে আরশোলাকে ধ্বংস করতে পারে না। ইউক্রেনের যে চেরনোবেলে পরমাণুর যে বিস্ফোরণ হয়েছিল, যে পারমাণবিক চুল্লির যে বিস্ফোট হয়েছিল সেখানে যে ব্লাস্ট হয়ে গেছিলো, তো সেই ব্লাস্টের প্রচুর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। এজন্য পরমাণু চুল্লি আমাদের যে তৈরি করা হয় সেটাকে খুবই সেফটি সম্মত, যাতে কন্ট্রোল করা যায়। ওকে কন্ট্রোল করার জন্য একটা জায়গায় সীমাবদ্ধ করে রাখা যায়। কন্ট্রোল করলে কি আমাদের এটা কি এনার্জি তৈরি হবে, কন্ট্রোল করলে এনার্জি তৈরি হবে, এবং এটাকেও কন্ট্রোল করলে এনার্জি তৈরি হবে। কিন্তু 55 সেকেন্ডের জন্য আমাদেরকে চায়না কন্ট্রোল করেছিল, আর ফ্রান্স কন্ট্রোল করেছিল প্রায় 47 সেকেন্ড এরকম কাছাকাছি। তো এটা আমাদের কন্ট্রোল করেছিল, বলেছিল না চায়না সূর্য তৈরি করে নিয়েছে, সূর্য তৈরি করেনি, হাইড্রোজেন আমাদের যে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় ফিউশন, তো এটাকে কন্ট্রোল করেছিল কে না চায়না 55 সেকেন্ডের জন্য, প্রায় 55 সেকেন্ডের জন্য। তো এটার জন্য তৈরি করেছিল কে চায়না, সেই জন্য বলা হয় চায়না নিজস্ব আলাদা সূর্য তৈরি করে নিয়েছে। সূর্য কিছুই তৈরি করেনি, সূর্য কি এরকম নর্মালি তৈরি করা যায় নাকি? তো সূর্য তৈরি করেনি, একে কন্ট্রোল করতে পেরেছিল প্রায় 55। পরবর্তীকালে আরও ডেভেলপড করে করে সেই জায়গাটাকে টাইমটা বাড়িয়ে ভবিষ্যতের এনার্জি আমাদের তৈরি করা যেতে পারে। এজন্য কি আমাদের ইন্ডিয়াও এর গবেষণা চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো এটা হচ্ছে কি নিউক্লিয়ার ফিউশন, আরেকটা কি নিউক্লিয়ার ফিশন। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যখন পরমাণু বোমা পড়েছিল, এটা ফেলেছিল কে না আমেরিকা ফেলেছিল। কি ওদের একটা হাওয়াই দ্বীপ ছিল, হাওয়াই দ্বীপে যখন অ্যাটাক করেছিল জাপান, তার ফলশ্রুতিতে আমেরিকা জাপানের উপর হিরোশিমা এবং নাগাসাকিতে যতক্ষণ না পর্যন্ত জাপান সারেন্ডার করেছে পরপর 2টো পরমাণু বোমা ফেলেছে। তারপর থেকে এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সেটাকে এখন পরমাণু বোমাকে নিষিদ্ধ করা আছে সারা বিশ্বে।
তো এটা হলো কি নিউক্লিয়ার ফিউশন আর একটা নিউক্লিয়ার ফিশন। এরপর আমরা জানব কি পারমাণবিক চুল্লি, কিভাবে আমরা নিউক্লিয়ার ফিশনকে কন্ট্রোল করে বিদ্যুৎ তৈরি করছি। কিভাবে আমরা নিউক্লিয়ার ফিশনকে কন্ট্রোল করে আমরা বিদ্যুৎ তৈরি। পরমাণুর কেন্দ্রক যখনই ভারী হয়ে যায়, পরমাণুর নাভিক যখনই ভার হয়ে যায় তখনই সেটা কি বিস্ফোট ঘটে যায়, নিউক্লিয়ার ফিশন ঘটে। তো সেই ক্ষেত্রে কি না একে কন্ট্রোল করার জন্য 8 ফুটের একটা ফুটের একটা বড় দেখে দেওয়াল তৈরি করা হয়েছে। এই 8 ফুটের দেওয়াল, কংক্রিটের দেওয়াল, এই 8 ফুটের একটা কংক্রিটের দেওয়াল তৈরি করা হয়েছে। আট ফুটের কংক্রিটের একটা দেওয়াল তৈরি করা হয়েছে, চারিদিকে 8 ফুটের কংক্রিটের দেওয়াল। আমাদের যে নর্মাল ঢালাই হয়, ছাদ ঢালাই হয়, সেখানে কত না 6 ইঞ্চি থাকে, 6 ইঞ্চ ঢালাই থাকে। তো এটা যদি 8 ফুটের ঢালাই দেওয়া হয়েছে যাতে ব্লাস্ট করে না যায় এবং এখান থেকে এই রেডিয়েশনগুলো যাতে বেরিয়ে না যায়, সেই জন্য 8 ফুটের একটা ঢালাই দেওয়া হয়েছে। 8 ফুটের ঢালাই দেওয়া হয়েছে কে কন্ট্রোল করার জন্য। তো এর জ্বালানি স্বরূপ আমরা রেডিও অ্যাক্টিভ পদার্থ বলতে আমরা কি বুঝি না, এই রেডিও অ্যাক্টিভ পদার্থ বলতে আমরা মেনলি ব্যবহার করি কি ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে পৃথিবীর সবথেকে দামি পদার্থের মধ্যে কি পড়ছে না ইউরেনিয়াম। ইউরেনিয়াম পৃথিবীর সবথেকে, যেমন কয়লা যদি আমরা 1 কিলো কয়লা জ্বালি 10 মিনিটের মধ্যে 1 কিলো কয়লা আমাদের শেষ হয়ে যাবে, কিন্তু এই পেনের সমান যদি ইউরেনিয়াম আমরা এখানে দিই 1 মাসের থেকে বেশি চলবে, এখানে পুরো পাওয়ার তৈরি করবে, 1 মাসের থেকে বেশি চলবে। তো এখানে আমরা কি ব্যবহার করি ইউরেনিয়াম। ইউরেনিয়ামকে কি বলা ইউরেনিয়ামকে কি বলা হয় ইয়েলো কেক। ইউরেনিয়ামকে কি বলা হয় না ইয়েলো কেক। ইউরেনিয়ামকে কি বলা হয় ইয়েলো কেক। তো এই ইউরেনিয়াম আমাদের ফার্স্ট দেওয়া হয় কি জ্বালানি হিসাবে ইউরেনিয়াম। তো এই ইউরেনিয়ামকে বলা হয় ইয়েলো কেক। এবং এই ইউরেনিয়ামকে আমরা যেমন যদি ইউরেনিয়ামকে ব্লাস্ট করাতে চাই, ব্লাস্ট করাতে হলে কী চাইবে না কোনো বোমকে যদি ব্লাস্ট করাতে একটা পোলতা দরকার হয়, কিংবা রান্নাঘরে রান্না করতে গেলে একটা লাইটারের প্রয়োজন হয়। ফার্স্ট অবস্থা স্টার্টিং ধরানোর জন্য উনুন ধরানোর জন্য কি দরকার হয় লাইটার। গ্যাসের চুলো যখনই ধরাবে সেটা কি লাইটারের প্রয়োজন হবে। সেম আমাদের কি না ইউরেনিয়ামকে ব্লাস্ট করার জন্য একটা ইনিশিয়াল অবস্থায় ব্লাস্ট করার জন্য ফার্স্ট স্টার্টিং অবস্থায় কী ব্যবহার করা হয় একটা পোলতা টাইপের কিসের হয় না জার্কোনিয়াম। জার্কোনিয়াম ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয় না জার্কোনিয়াম ব্যবহার করা হয়। এরপর কি এখানে যেই ব্লাস্ট হয়ে গেল ইউরেনিয়াম, যেই মুহূর্তে এটা ব্লাস্ট করে দেওয়া মানে কি এটাকে সম্পূর্ণ এই 8 ফুট কংক্রিটের দেওয়াল আছে এটাকে উড়িয়ে দেবে।
ওতেই উড়িয়ে দেবে, ওর এতটাই ক্ষমতা, এতটাই পাওয়ার। তো এর জন্য কি একে আমাদের নিউট্রনের, আমাদের অ্যাকচুয়ালি কি নিউট্রন একটার সঙ্গে একটা ধাক্কা লেগে আরও একটার সঙ্গে একটা ব্লাস্ট করে করে এমনি কন্টিনিউয়াসলি একটা চেন রিয়াকশন তৈরি করে। তো চেন রিয়াকশন যেই শুরু হয়ে যায়, সেই নিউট্রনকে যাতে আমাদের কন্ট্রোল করা যায় সেজন্য কি আমাদের ক্যাডমিয়াম এবং বোরনের ছড় ব্যবহার করা হয়। ক্যাডমিয়াম এবং বোরনের ছড় ব্যবহার করা হয়। ক্যাডমিয়াম ক্যাডমিয়াম এবং বোরনের ছড় ব্যবহার করা হয়। বোরনের ছড় ব্যবহার করা, ক্যাডমিয়াম এবং বোরন ব্যবহার করা হয়। ক্যাডমিয়াম এবং বোরন ব্যবহার করা হয়। এর কাজ কি না, এখান থেকে যে নিউট্রন থাকে কিছু কিছু নিউট্রনকে শোষণ করে শোষে নেওয়া কাজ, কিছু কিছু নিউট্রনকে শোষে নেওয়া কাজ। তো এই জন্য কি ক্যাডমিয়াম এবং বোরনের ছড় ব্যবহার করা হয়। তো বোরিক অ্যাসিড কী করে নিউট্রনের গতিকে, মানে নিউট্রনকে আমাদের শুকে নেয়। এজন্য যখন প্রথম আমাদের রাজস্থানে যখন আমাদের পোখরানে পরমাণু বোমা যখন ফার্স্ট টেস্ট করেছিল ডক্টর এপিজে আব্দুল কালাম, তখন কি করেছিল না, পেঁয়াজের খোসা, পেঁয়াজের মধ্যে কি পাওয়া যায়, বোরিক অ্যাসিড। তো পেঁয়াজের খোসা সেখানে কন্ট্রোল করার জন্য ব্যবহার করেছিল প্রচুর পরিমাণে। তো এখানে কি বোরনের ছড় আমাদের ব্যবহার করা হয় এবং ক্যাডমিয়াম অথবা বোরনের, যাতে নিউট্রনটাকে তাতে কিছুটা কন্ট্রোল হলো। তারপরেও আমাদের কি যে গতি থাকবে, যে স্পিড থাকবে, এই স্পিডেও একে ধ্বংস করে দিতে যথেষ্ট থাকে। এই জন্য কি না, ওটাকেও কন্ট্রোল করার জন্য আমাদের কি করা হচ্ছে না, এই যে গতিকে কমানোর জন্য ভারী জল D2O, ভারী জল পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। D2O মানে ভারী জল, ব্যবহার করা হয়। অথবা কি না, গ্রাফাইট আমাদের ব্যবহার, ভারী জল অথবা গ্রাফাইট। ভারী জল অথবা গ্রাফাইট ব্যবহার করা হয়। ভারী জল যখন পরমাণু এই গতিকে কমানোর জন্য, এখানে যে আমাদের রিয়াকশনের গতিকে কমানোর জন্য, স্পিডকে কমানোর জন্য কি ভারী জল D2O ব্যবহার করা হয় অথবা গ্রাফাইট ব্যবহার করা হয়। D2O যখন ব্যবহার করা হয় তখন থেকে আমরা কি বলি, পারমাণবিক সুইমিং, পরমাণু সুইমিং বলা হয়। পরমাণু সুইমিং বলা হয় যখন ভারী জল ব্যবহার করা হয়, তাকে অ্যাটমিক সুইমিং বলা হয়। অ্যাটমিক সুইমিং বলা হয়। আর যখন গ্রাফাইট ব্যবহার করা হয়, পরমাণু পাইল, অ্যাটমিক পাইল। অ্যাটমিক পাইল বলা হয়, তাকে অ্যাটমিক পাইল বলা হয়। তো এখানে এরপর টেম্পারেচার 300 ডিগ্রির থেকে বেশি টেম্পারেচার তৈরি হবে, তার থেকেও বেশি টেম্পারেচার তৈরি হবে। যখন এই হাই টেম্পারেচার এই জায়গায় থাকবে, এখানে 8 ফুটের পুরো রড সিমেন্ট দিয়ে কংক্রিটের একেবারে পুরো চারিদিকে ঢাক দেওয়া দেওয়াল আছে, এবং সেই জায়গার মধ্য দিয়ে এখানে ধরো কোনো একটা বড় দেখে পাম্পের মাধ্যমে কোনো রিভার অথবা কোনো ড্যাম থেকে যদি আমরা জল সরবরাহ করে একটা পাইপের মধ্য দিয়ে এরকম আঁকা বাঁকা পাইপ যদি রেখে দিই,
এখানে কি হবে, এই টেম্পারেচারের মধ্যে এই জল যদি যায় পুরো কি হয়ে যাবে, এই জলটা এই পাইপের মধ্য দিয়ে যদি জল যায়, তো জলটা এত হাই টেম্পারেচারের মধ্যে যদি প্রেসার দিয়ে জল যাওয়া যায়, জল নিয়ে যাওয়া যায় পাম্প দিয়ে, তাহলে তখন এটা কিসে পরিণত হবে, স্টিম, পুরো বাষ্পে পরিণত হবে, পুরো ভাপ তৈরি হয়ে যাবে, একবারে পুরো বাষ্প তৈরি হয়ে যাবে। এবং এই বাষ্পটা হাই স্পিডে বেরোতে থাকবে এই পাইপ দিয়ে, হাই স্পিডে বেরোতে থাকবে কি না, এই আমাদের এক্সস্ট পাইপ দিয়ে বেরোতে থাকবে। তো এখানে কি যে আমাদের রিয়াকশান এই জলের সঙ্গে মিশবে কি, মিশবে না, কারণ পাইপের মধ্য দিয়ে যাচ্ছে, সম্পূর্ণ কভারেজ করা আছে। আর এই জায়গাগুলো এতটাই সঠিকভাবে যে আমাদের করা আছে যাতে কোনো রকম যাতে লিক না করে, লিক করে গেলে কি প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে সেই জায়গায়, পুরো মানুষ আর যা থাকবে গামারের রেডিয়েশনে সব মারা যাবে, এক্স রে গামারের রেডিয়েশনে। সেই কারণে প্রচুর সেফটি সমন্বয়ে এটা আমাদের করতে হবে। তো এটা করার পর যখনই আমাদের পাইপ দিয়ে যাবে পুরো বাষ্প তৈরি হবে, এই বাষ্পটা হাই স্পিডে বেরোতে থাকবে। মেনলি এত কিছু আমাদের করা, পারমাণবিক রিঅ্যাক্টর তৈরি করা, ইউরেনিয়াম ব্যবহার করা, জার্কোনিয়াম, এটাকে পুরো কন্ট্রোল করার জন্য মেন কাজ কি, জলকে গরম করা, এই জলটাকে বাষ্পে পরিণত করা, মেন হিট তৈরি করা। তো এটা আমাদের কিসের দ্বারা করছি না, জ্বালানি হিসাবে আমরা কি ব্যবহার করছি, ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ পদার্থ, একে কি একটা পারমাণবিক আমাদের এখান থেকে পারমাণবিক বিস্ফোরণ ঘটছে, তার ফলে আমাদের এই টেম্পারেচার সাহায্যে জল গরম করছি এবং জলটা হাই স্পিডে বেরোতে থাকছে। আর এই হাই স্পিডে যখনই বাষ্প আমাদের বেরোবে, এখানে আমাদের কি টারবাইনের ব্লেড দেওয়া থাকে। কন্টিনিউয়াসলি এরকম টারবাইনের ব্লেড নিয়ে আমাদের ঘুরতে থাকবে। এই টারবাইনের সঙ্গে আমাদের কানেক্ট করা থাকবে কি না, অল্টারনেটর। আর এই অল্টারনেটরের সাহায্যে আমাদের কি পাওয়ার তৈরি হবে। অল্টারনেটরের সাহায্যে আমাদের কি কারেন্ট তৈরি হবে। মেনলি আমাদের ফাংশন হচ্ছে, এটা হচ্ছে একটা আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বেসিক কনসেপ্ট এবং ওয়ার্কিং প্রিন্সিপাল অথবা ডায়াগ্রাম। এই আমাদের এই পারমাণবিক রিয়াকশান অথবা অ্যাটমিক রিয়াকশান আমাদের যে কেমিস্ট্রিতে আছে অথবা আমাদের এই যে বিদ্যুৎ অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টে কিভাবে আমরা নিউক্লিয়ার বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ তৈরি করছি, সেটা আমাদের সেই কনসেপ্ট ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে। তো এই দুটোকে একসঙ্গে আমাদের করানো হলো। তো এটা হলো একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মেন ব্লক ডায়াগ্রাম অথবা তার ওয়ার্কিং প্রিন্সিপাল। পরবর্তী ক্লাস নেক্সট টাইম।